সেদিন রাতেও ফণিভূষণ চোখ বুজিয়া শুইয়াছিলেন জানালার ধারে। পূর্বদিনের মতো নদীর ঘাটে একটা ঠক ঠক ঝমঝম শব্দ উঠিল, কিন্তু ফণিভূষণ সেদিকে চোখ ফিরাইল না। তাহার ভয় হইল পাছে অধীর ইচ্ছা এবং অশান্ত চেষ্টায় তাহার সকল ইচ্ছা সকল চেষ্টা ব্যর্থ হইয়া যায়, পাছে আগ্রহের বেগ তাহার ইন্দ্রিয় শক্তিকে অভিভূত করিয়া ফেলে। সে আপনার সকল চেষ্টা নিজের মনকে দমন করিবার জন্য প্রয়োগ করিল। কাঠের মূর্তির মতো শক্ত হইয়া স্থির হইয়া বসিয়া রহিল। সিঞ্জিত শব্দ আজ ঘাট হইতে ক্রমে ক্রমে অগ্রসর হইয়া মুক্ত দ্বারের মধ্যে প্রবেশ করিল। শোনা গেল অন্দরমহলের গোল সিঁড়ি দিয়া ঘুরিতে ঘুরিতে শব্দ উপরে উঠিতেছে। ফণিভূষণ আপনাকে আর দমন করিতে পারে না। তাহার বক্ষ তুফানের ডিঙির মতো আছাড় খাইতে লাগিল এবং নিঃশ্বাস রোধ হইবার উপক্রম হইল। গোল সিঁড়ি শেষ করিয়া সেই শব্দ বারান্দা দিয়া ক্রমে ঘরের নিকটবর্তী হইতে লাগিল। অবশেষে ঠিক সেই শয়নকক্ষের দ্বারের কাছে আসিয়া খটখট ঝমঝম থামিয়া গেল। কেবল চৌকাঠটি পার হইলেই হয়। ফণিভূষণ আর থাকিতে পারিল না। তাহার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রবল বেগে উচ্ছ্বসিত হইয়া সে বিদ্যুৎ বেগে চৌকি হইতে উঠিয়া কাঁদিয়া চিৎকার করিয়া উঠিল, মণি! অমনি সচকিত হইয়া জাগিয়া দেখিল তাহারই সেই ব্যাকুল কণ্ঠের চিৎকারে ঘরের সারসিগুলা পর্যন্ত ধ্বনিত স্পন্দিত হইতেছে। বাহিরে সেই ভেকের কলরব এবং যাত্রার ছেলেদের ক্লিষ্ট কণ্ঠের গান। ফণিভূষণ নিজের ললাটে সবলে আঘাত করিল। পরদিন মেলা ভাঙিয়া গিয়াছে, দোকানি এবং যাত্রার দল চলিয়া গেল। ফণিভূষণ হুকুম দিল সেদিন সন্ধ্যার পর তাহার বাড়িতে সে নিজে ছাড়া আর কেহই থাকিবে না। চাকরেরা স্থির করিল বাবু তান্ত্রিক মতে কিছু করিতেছেন মনে হয়। ফণিভূষণ সমস্ত দিন উপবাস করিয়া রহিল। জনশূন্য বাড়িতে সন্ধেবেলায় ফণিভূষণ বাতায়নতলে আসিয়া বসিল। সেদিন আকাশে স্থানে স্থানে মেঘ ছিল না এবং ধৌত নির্মল বাতাসের মধ্য দিয়া নক্ষত্রগুলিকে অত্যুজ্জ্বল দেখাইতেছিল। কৃষ্ণপক্ষ, দশমীর চাঁদ উঠিতে অনেক বিলম্ব আছে। মেলা উত্তীর্ণ হইয়া যাওয়াতে পরিপূর্ণ নদীতে নৌকা মাত্র ছিল না এবং উৎসব জাগরণ ক্লান্ত গ্রাম 2 রাত্রি জাগরণের পর আজ গভীর নিদ্রায় নিমগ্ন। ফণিভূষণ একখানা চৌকিতে বসিয়া চৌকির পিঠের উপর মাথা ঊর্ধ্বমুখ করিয়া তারা দেখিতেছিল। ভাবিতেছিল একদিন যখন তাহার বয়স ছিল 19, তখন কলকাতার কলেজে পড়িত, যখন সন্ধ্যাকালে গোল দিঘির মাঠের উপর। Hello viewers, welcome to my channel UB Story and Poetry. Please like, share and subscribe my channel and don't forget to hit the bell icon. If you wish, please write some inspiring comments. Thank you. Comment section এবং ডেসক্রিপশন বক্সে এই গল্পটি প্রত্যেকটি পর্বের লিঙ্ক আমি পরপর দিয়ে রাখবো। আপনারা কাইন্ডলি লিঙ্কে ক্লিক করে পুরো গল্পটা শুনবেন এবং শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন, প্লিজ ভুলবেন না। দেখিতে দেখিতে তারাগুলি সমস্ত লুপ্ত হইয়া গেল। আকাশ হইতে একখানা অন্ধকার নামিয়া এবং পৃথিবী হইতে একখানা অন্ধকার উঠিয়া চোখের উপরকার এবং নিচেরকার পল্লবের মতো একত্র আসিয়া মিলিত হইল। আজ ফণিভূষণের চিত্ত শান্ত ছিল। সে নিশ্চয় জানিত আজ তাহার অভীষ্ট সিদ্ধ হইবেই হইবে। সাধকের নিকট মৃত্যু আপন রহস্য উদ্ঘাটন করিয়া দিবে আজ। পূর্বরাত্রির মতো সেই শব্দ নদীর জলের মধ্য হইতে ঘাটের সোপানের উপর উঠিল। ফণিভূষণ 2 চক্ষু নিমীলিত করিয়া স্থির দৃঢ় চিত্তে শুইয়া রহিল। শব্দ দাড়ি শূন্য দেউড়ির মধ্যে প্রবেশ করিল। শব্দ জনশূন্য অন্তঃপুরের গোল সিঁড়ির মধ্যে দিয়া ঘুরিয়া ঘুরিয়া উঠিতে লাগিল। শব্দ দীর্ঘ বারান্দা পার হইল এবং শয়নকক্ষের দ্বারের কাছে আসিয়া ক্ষণকালের জন্য থামিল। ফণিভূষণের হৃদয় ব্যাকুল এবং সর্বাঙ্গ কণ্টকিত হইয়া উঠিল, কিন্তু আজ সে চক্ষু খুলিল না। শব্দ চৌকাঠ পার হইয়া অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিল। আলনায় যেখানে শাড়ি কোঁচানো আছে, কুলুঙ্গিতে যেখানে কেরোসিনের দ্বীপ দাঁড়াইয়া, টিপয়ার ধারে যেখানে পানের বাটায় পান শুষ্ক এবং সেই বিচিত্র সামগ্রীপূর্ণ আলমারির কাছে প্রত্যেক জায়গায় এক একবার করিয়া দাঁড়াইয়া অবশেষে শব্দটা ফণিভূষণের অত্যন্ত কাছে আসিয়া থামিল। তখন ফণিভূষণ চোখ মেলিল এবং দেখিল ঘরে নবদিত দশমীর চন্দ্রালোক আসিয়া প্রবেশ করিয়াছে এবং তাহার চৌকির ঠিক সম্মুখে
একটি কঙ্কাল দাঁড়াইয়া। সেই কঙ্কালের 8 আঙুলে 8টি আংটি, করতলে রতনচক্র, প্রকোষ্ঠে বালা, বাহুতে বাজুবন্ধ, গলায় কণ্ঠী, মাথায় সিঁথি, তাহার আপাদ মস্তক অস্থিতে অস্থিতে এক একটি আভরণ, সোনায় হীরায় ঝকঝক করিতেছে। অলঙ্কারগুলি ঢিলা ঢল ঢল করিতেছে, কিন্তু অঙ্গ হইতে খসিয়া পড়িতেছে না। সর্বাপেক্ষা ভয়ঙ্কর তাহার অস্থিময় মুখের তাহার 2 চক্ষু ছিল সজীব। সেই কালো তারা, সেই ঘন দীর্ঘ পক্ষ, সেই সজল উজ্জ্বলতা, সেই অবিচলিত দৃঢ় শান্ত দৃষ্টি। আজ 18 বৎসর পূর্বে একদিন আলোকিত সভাগৃহে নহবতের সাহানা আলাপের মধ্যে ফণিভূষণ যে 2টি আয়ত সুন্দর কালো কালো ঢলো ঢলো চোখ শুভ দৃষ্টিতে প্রথম দেখিয়াছিল, সেই 2টি চক্ষুই আজ শ্রাবণের অর্ধরাত্রে কৃষ্ণপক্ষ দশমীর চন্দ্রকিরণে সে দেখিল। দেখিয়া তাহার সর্বশরীরের রক্ত হিম হইয়া আসিল। প্রাণপণে 2 চক্ষু বুঝিতে চাইল, কিন্তু পারিল না, কিছুতেই পারিল না। তাহার চক্ষু মৃত মানুষের চক্ষুর মতো নির্নিমেষ চাহিয়া রহিল। তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তাহার দৃষ্টি স্থির রাখিয়া দক্ষিণ হস্ত তুলিয়া নীরবে অঙ্গুলি সংকেতে ডাকিল। তাহার 4 আঙুলের অস্থিতে হীরার আংটি ঝকমক করিয়া উঠিল। ফণিভূষণ মূঢ়ের মতো উঠিয়া দাঁড়াইল। কঙ্কাল দ্বারের অভিমুখে চলিল। হাড়েতে হাড়েতে গহনায় গহনায় কঠিন শব্দ হইতে লাগিল। খটখট ঝমঝম। ফণিভূষণ পাশ বন্ধ পুত্তলির মতো তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। বারান্দা পার হইল। নিবিড় অন্ধকার গোল সিঁড়ি ঘুরিয়া ঘুরিয়া খটখট ঠক ঠক ঝমঝম করিতে করিতে নিচে উত্তীর্ণ হইল। নিচেকার বারান্দা পার হইয়া জনশূন্য দ্বীপহীন দেউড়িতে প্রবেশ করিল। অবশেষে দেউড়ি পার হইয়া ইটের খোয়া দেয়া বাগানের পথের উপর আসিয়া দাঁড়াইল। খোয়াগুলি অস্থিপাতে কড়কড় করিতে লাগিল। সেখানে ক্ষীণ জ্যোৎস্না ঘন ডালপালার মধ্যে আটক হইয়া কোথাও নিষ্কৃতির পথ পাইতেছিল না। সেই বর্ষার নিবিড় গন্ধ অন্ধকার ছায়াপথে জোনাকির ঝাঁকের মধ্য দিয়া উভয়ে নদীর ঘাটে আসিয়া উপস্থিত হইল। ঘাটের যে ধাপ বাহিয়া শব্দ উপরে উঠিয়াছিল, সেই ধাপ দিয়া অলঙ্কৃত কঙ্কাল তাহার আন্দোলনহীন ঋজু গতিতে এক পা করিয়া নামিয়া যাইতে লাগিল। নদীর জলের ওপর জ্যোৎস্নার একটি দীর্ঘ রেখা ঝিকঝিক করিতেছে। কঙ্কাল নদীতে নামিল। অনুবর্তী ফণিভূষণও জলে পা দিল। জলস্পর্শ করিবা মাত্র ফণিভূষণের তন্দ্রা ছুটিয়া গেল। সম্মুখে আর তাহার পথপ্রদর্শক নাই। কেবল নদীর পরপারে গাছগুলা স্তব্ধ হইয়া দাঁড়াইয়া এবং তাহাদের মাথার উপরে খণ্ড চাঁদ শান্ত অবাকভাবে চাহিয়া আছে। আপাদ মস্তক বারংবার শিহরিয়া শিহরিয়া স্খলিত পদে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়িয়া গেল। যদিও সে সাঁতার জানিত, কিন্তু স্নায়ু তাহার বশ মানিল না। স্বপ্নের মধ্য হইতে কেবল মুহূর্ত মাত্র জাগরণের প্রান্তে আসিয়া পরক্ষণেই অতল স্পর্শ সুপ্তির চির অন্ধকারের মধ্যে নিমগ্ন হইয়া গেল। গল্প শেষ করিয়া স্কুল মাস্টার খানিকক্ষণ থামিলেন। হঠাৎ থামিবা মাত্র বোঝা গেল তিনি ছাড়া ইতিমধ্যে জগতের আর সকলেই নীরব নিস্তব্ধ হইয়া গেছে। অনেকক্ষণ আমি একটি কথাও বলিলাম না, এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাবও দেখিতে পাইলেন না। আমাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি এ গল্প বিশ্বাস করিলেন না? আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কি ইহা বিশ্বাস করেন? তিনি কহিলেন, না। কেন করি না তাহার কয়েকটি যুক্তি আমি দিতে পারি। প্রথমত, প্রকৃতি ঠাকুরানী উপন্যাস লেখিকা নন। তিনি রসিয়ে এমন কাহিনী লিখবেন এ অবাস্তব। তাহার হাতে বিস্তর কাজ আছে। আমি কহিলাম, দ্বিতীয়ত, আমারই নাম শ্রীযুক্ত ফণিভূষণ সাহা। স্কুল মাস্টার কিছু মাত্র লজ্জিত না হইয়া কহিলেন, আমি তাহলে ঠিকই অনুমান করিয়াছিলাম। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি ছিল? আমি কহিলাম, নৃত্যকালীন। গল্পটি এখানেই শেষ। আমি যেখানে যেখানে সিনেমায় বা নাটকে গল্পটি শুনেছি, সব জায়গায় গল্পটিকে একটি ভূতের গল্প হিসেবে দেখানো হয়েছে। কিন্তু গল্পটির শেষ কয়েক লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো করে পড়বেন, বুঝতে পারবেন পুরোটাই একটা রচনা গল্প। এর মধ্যে ভূত টুত কোথাও নেই। গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।